গত ২৪ ঘন্টায় এশায়ার নিয়ে হাতে বেশ কিছু মারাত্মক তথ্য এলো এবং সেগুলো রাতের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। বেশ কিছু তথ্য পেলাম ইলেকশন কমিশন সূত্রে, বেশ কিছু তথ্য এলো সেই মানুষগুলোর কাছ থেকে যারা মেরুদণ্ড সোজা রেখে বিএলওর কাজ করছেন, কোনো কোনো চাপের কাছে যারা নতি স্বীকার করছেন না। এবং সেই জায়গা থেকে একটা কথাই বলা যেতে পারে যে এখনও অবধি প্রায় ৫০ লাখ নাম ডিলিটেড হচ্ছে। এই জায়গা থেকে উল্লসিত হওয়ার কোনো জায়গা নেই। এমনকি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন যে ১ কোটির কাছাকাছি নাম ডিলিটেড হবে, যদি সেই জায়গাটাও হয় না, তাহলেও ঘাসফুল বাহিনীর যে কোর ভোট ব্যাংক, যে ফেক ভোট, যে ডুপ্লিকেট ভোট, যে মৃত ভোট দিয়ে তারা বাজিমাত করে, সেই জায়গায় ছুঁচ ফোটানো অবধি যাবে না। একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি ১.৫ থেকে ২ কোটি ভোটারের নাম পশ্চিমবঙ্গ থেকে এসআইআর এর পর বাদ না যায়, তাহলে এসআইআর প্রসেস পুরোপুরি ফ্লপ হয়েছে ধরে নিতে হবে। এবং তারপরও ড্যাং ড্যাং করে জিততে জিততে দিদিমণির দলই আসবে। কিন্তু তার সঙ্গে একটা সুখবরও আছে। এই যে ১.৫ থেকে ২ কোটি সংখ্যাটা বলছি, সেই জায়গাটা কি সত্যিই পৌঁছানো সম্ভব? এখন অবধি মাত্র ৫০ লক্ষ হয়েছে। আর কি হওয়া সম্ভব? হ্যাঁ, হওয়া সম্ভব। সেই জায়গাটা প্রজনী প্রসেস কিন্তু বড় ভরসা জায়গা দিচ্ছে। কি প্রজনী প্রসেস সেটা অবভিয়াসলি আপনাদের সামনে দেখাবো, কিন্তু তার আগে আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কল রেকর্ড শোনাবো। এক ভদ্রলোক, তিনি নিজেই তার অডিওটা রেকর্ড করেছেন, করে ভয়েস মেসেজ পাঠিয়েছেন এবং তার সঙ্গে ডেটাটা পাঠিয়েছেন। কি ভয়ঙ্কর খেলা চলছে, এই একটা জায়গার একটা ইনসিডেন্ট দেখলেই আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন। একবার শুনুন সেই ভয়েস রেকর্ডটা, তারপর আরো বিস্তারিত ব্যাখ্যায় আসছি। আমি একজন বিএলও দাদা, ৬৭৯ জন ভোটার, 679 ইলেক্টর টোটাল। সেখান থেকে আমি মোটামুটি ডিজিটাইজ সবই, কিন্তু কাকতালীয় ভাবে আমার একটা পার্টিতেই আপনার ১২০-২৫ জনের মতন আপনার ভোটারকে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পেরেছি, যারা পার্মানেন্টলি শিফটেড। এবং তার মধ্যে প্রায় ৮০ জনের ওপর, ৭০-৭৫ জনের ওপর প্রায় ডেড, যারা এতদিন ধরে ভুতুড়ে ভোটার সেজে তৃণমূলের ভোট ব্যাংক বাড়িয়ে এসছে। তো স্বভাবতই মানে আমার ওপর একটা ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছিল প্রথমে। আর বুঝতেই পারছেন এলাকাটা কেমন, কিন্তু ওই যে আছে যে কিছু মেরুদণ্ডকে বাঁকানো যায় না, আমি তার মধ্যে একজন। আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ট হিসাবে কাজ করছি না, কিন্তু আমি পরিষ্কার গিয়ে প্রথম দিন আমাকে ওদের আপনার এতে বসানোর চেষ্টা করা হয়েছিল পার্টি অফিসে, কারণ ওই ওয়ার্ডের মধ্যে আমার স্কুল পড়ে। হ্যাঁ, তো সেই হিসাবে কিন্তু আমি প্রথমেই ওখানে জানিয়ে দিয়েছিলাম, যিনি আমার বুথ লেভেল এজেন্ট ছিলেন, অবশ্যই টিএমসিরই বেশি জোর ছিলেন, যে দেখুন আমি কিন্তু এখানে কাজ করতে এসেছি। আমি ইলেকশন কমিশনের নেওয়া বা রিক্রুট করা আমি একজন মানুষ, আমি টিচার। আমাকে আমার কাজ করতে দিতে হবে। আমার কাজে যদি আমি কোনো রকম ভাবে বাধা পাই, তাহলে কিন্তু আমি অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনারা সহযোগিতা করবেন। রাত ১:৩০, ২টো, ২:৩০তেও আমি ফোন ধরেছি মানুষের, এবং মানুষকে বসে বসে ওখানে আমি ফর্ম ফিল আপ করিয়েছি। ঠিক আছে, মানে হেল্প করেছি আর কি। তবে আমার বুথ লেভেল এজেন্টও যে খুব একটা খারাপ করেছেন সেটা যেমন টিএমসিরই, কিন্তু প্রথম দিকে আসলে উনি বুঝতে পেরে গিয়েছিলেন যে এখানে ম্যানিপুলেশন হবে না। স্বভাবত ওরা তো নিচু লেভেলের কর্মী, দল যা বলে দেয় তাই করে। তো আমি ওনাকেও বুঝিয়েছি। এবার বোঝানোর টেকনিক গুলো অন্যরকম হয়, অন্যভাবে ওনাকে বুঝিয়েছি। হ্যাঁ, ওনাকে দিয়ে সাইনও করিয়েছি। তো আমি মোটামুটি এখনো অব্দি ১২০-২৫টা ফর্ম কিন্তু মানে ক্যান্সেল করতে পেরেছি মানে তারা ডেট, তারা পার্মানেন্টলি শিফটেড, তারা আপনার নট ট্রেসেবল, এরকম এই ভোটগুলো কিন্তু এখনো পড়তো। মানে আপনি ভাবুন, 679 এর মধ্যে 120 এখনো অব্দি বাদ চলে গেছে। এরপরে নো ম্যাপিং কেস ফেস, এগুলো তো ধরুন আরো স্ক্রুটিনি হ্যান ত্যান। অ্যাভারেজ আপনি ধরে নিতে পারেন আমি যে ওখানে ফর্ম ফিল আপ করেছি ২০-২৫ জন আরো ইমিডিয়েট বাদ যাবেন। তার বেশি হতে পারে, ইলেকশন কমিশন সেটা ডিসাইড করবে। কিন্তু আমি যেহেতু একটা ছোট্ট পার্ট ইলেকশন কমিশনের, অ্যাজ এ বিএলও, অ্যাজ এ সুপারভাইজার, তার জন্য আমি আপনাকে ইনফরমেশনটা দিলাম। দাদা একটা জিনিস দেখতে পাচ্ছেন, পার্ট নাম্বার 35, টোটাল ইলেক্টর ৩১৩, ডেথ কত? মাত্র ৫। আমি কথা বলছি আমার অ্যাসেম্বলি, মানে আমি যেখানে কাজ করছি সুপারভাইজার হিসাবে, ম্যাপিং এ কাজ করেছি, এখন বিএলও হিসাবে কাজ করছি। দেখুন একটা খালি জিনিস দেখুন, আমার ভোটার ৬৭৯, সেখানে আমার ডেথ আর পার্মানেন্ট শিফটেড বেরিয়েছে এখনো অব্দি ১২০। টিল নাও এখনো ১৫-২০ জন হবে, কারণ আমি কাউকে রেয়াত করিনি। কাজ করতে গিয়ে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি আমি কাউকে রেয়াত করিনি। তো আমার যেখানে ওই এলাকায় কাজ করে ৬৭৯ ভোটারের মধ্যে এতগুলো ডেথ কেস বেরিয়ে গেল, মানে ১৩০-৩৫টা পার্মানেন্ট শিফটের ডেথ মিলিয়ে তার মধ্যে আমার ডেথ বেরিয়েছে প্রায় ৮০টা। তার ডকুমেন্টেশন আছে আমার কাছে, যে এরম নয় যে আমি বানিয়ে বানিয়ে ডেথ লিখে দিয়েছি। আর সেখানে এখানে দেখুন ১৫৪ নাম্বার পার্ট, আমারই এলাকা, মানে আমারই অ্যাসেম্বলি, ১৪২৪ জন ভোটার, মাত্র ৫ জন মারা গেছে। আপনি বিশ্বাস করতে পারেন? অর্থাৎ এখনো অবধি এই যে ৫০ লক্ষ নাম বাদ যাচ্ছে, সেটা কার্যত কিন্তু পিনাট। এখান থেকে কোনো রকমই কিছু হবে না। এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে দেখুন, সব কিছু তো আর ঐকিক নিয়মে হয় না, সব কিছু তো আর অঙ্কের নিয়মে হয় না।
একটা বুথ থেকে সেখানে 679 জন ভোটার রয়েছেন, যার মধ্যে প্রায় 80-85 জন মৃত ভোটার বেরিয়েছেন এবং 50 জনের কাছাকাছি 50-55 জন বেরিয়েছেন যারা হচ্ছেন শিফটেড ভোটার। অর্থাৎ অঙ্কের খাতিরে যদি ধরি যে প্রায় 11.78%, 12% মতো মৃত ভোটার রয়েছে এবং 7.5% মতো রয়েছেন শিফটেড ভোটার বা ডুপ্লিকেট ভোটার, এবং সেই জায়গা থেকে যদি টোটাল করি 20%-এর কাছাকাছি নাম ডিলিটেড হওয়া উচিত ওই বুথ থেকে, অন্তত এই বিএলও ভদ্রলোক যে কথা বললেন সেই জায়গা থেকে। কিন্তু একটা জায়গায় 20% হয়েছে মানে অন্য জায়গায় কম হতেই পারে, কিন্তু সেই কমটা কি এতটাও কম? ভালো করে একবার ডেটাগুলো দেখুন তো। তিনি যে পার্ট নাম্বারগুলো দিয়েছেন, বুথ নাম্বারগুলো দিয়েছেন, সেখানে 230 নম্বর বুথ, 1035 জন সেখানে নাম রয়েছে ভোটার তালিকায় এবং মৃত ভোটার বেরিয়েছে মাত্র 4 জন। বা ওই 154 নম্বর যে বুথ নাম্বার সেটা দেখুন, 1424 জন রয়েছে যার মধ্যে মাত্র 5%। অর্থাৎ যদি 1400 জনের আমরা 20% করি তাহলে সংখ্যাটা প্রায় 300-র কাছাকাছি এখান থেকে ডিলিট হওয়া উচিত, সেই জায়গা থেকে ডিলিট হচ্ছে কজন? মাত্র 5 জন। আর এইখানেই গুপিবাজিটা চলে আসছে। কেন গুপিবাজি বলছি এই কথাটা, কেন বলছি যে এটা সার্বিক নিয়ম, আমি পরপর কয়েকটা তথ্য আপনাদের দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, প্রথমত যে কথাটা বলছি যে 50 লক্ষ যে ডিলিটেড হয়েছে বা 1.5 কোটি অবধি ডিলিট হলেও বোধহয় এইখানে ঘাসফুলের কোনো রকম কোনো গায়ে লাগবে না। তার কারণ হচ্ছে আমি 2024-এর ডেটা পয়েন্টটা নিয়েছি, সেখানে একদম প্রথমেই পয়েন্টটা লেখা রয়েছে দেখুন, রেজিস্টার্ড 7 কোটি 60 লক্ষ সামথিং। তো সেই সংখ্যাটা এখন 7 কোটি 66 লক্ষতে পৌঁছেছে। অর্থাৎ মোট পশ্চিমবঙ্গের ভোটার হচ্ছে এরা, এটাকেই রেজিস্টার্ড বলা হচ্ছে। আর টার্ন আউট মানে যারা ভোট দান করেছেন সেই সংখ্যাটা হচ্ছে 6 কোটি সামথিং, 79.59%। অর্থাৎ যদি আমরা 7 কোটি 60 লক্ষ ধরি, তার মধ্যে 6 কোটি মানুষ ভোট দিয়েছেন, 1 কোটি 60 লক্ষ মানুষ ভোট দেননি। এখন এই যে 50 লক্ষ ডেটা ডিলিটেড হয়েছে, 50 লক্ষ ফেক ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার পাওয়া গেছে, সেইটা যদি এই সংখ্যার মধ্যে থাকে, অর্থাৎ যারা ভোট দেননি, ভোট দিতে আসেননি, তাহলে ঘাসফুল শিবিরের যে কোর ভোট ব্যাংক সেই জায়গাটা কিন্তু এখনও এখানে আনটাচ থেকে গেছে। এখানে যে ভোটের জায়গাটা আমরা দেখছি সেই জায়গাটা হচ্ছে 2 কোটি 77 লক্ষ পেয়েছিল তৃণমূল কংগ্রেস, মানে ওই রাউন্ড ফিগারে ধরছি। বিজেপি হচ্ছে 2 কোটি 34 লক্ষ, কংগ্রেসের 28 লক্ষ, সিপিএমের 35 লক্ষ, নোটা এবং অন্যান্যরা মিলে 36 লক্ষ, মোট 6 কোটি ভোটার এখানে হচ্ছে যারা ভোটটা দিয়েছিলেন। এবার অবভিয়াসলি কিছু মানুষ আছেন যারা ভোট দিতে যান না, ভোটের দিন মাংস ভাত খেয়ে ঘুমোন এবং তারপর বড় বড় বাতালাবাজি করেন, কিন্তু সেই সংখ্যাটা কত? পশ্চিমবঙ্গে বিশেষ করে গ্রামাঞ্চলে কিন্তু হাই টার্ন অ্যারাউন্ড হয় এবং সেইখানে সংখ্যাটা আমরা যদি 10%-এর কাছাকাছিও ধরি, অর্থাৎ 60 লক্ষ থেকে 80 লক্ষ মতো মানুষ রয়েছেন যারা ভোট দান করছেন না। অর্থাৎ এখানে এই যে 7 কোটি 60 লক্ষ বা 66 লক্ষ দেখছে, এখান থেকে যদি ভোট দান করবেন না এমন মানুষ 70-80 লক্ষ বাদও দেওয়া হয়, তাহলে কিন্তু 6 কোটি 80 লক্ষ মানুষের ভোট দেওয়ার কথা, কিন্তু সেখানে 6 কোটি ভোট পড়েছে। অর্থাৎ ওখানে কিন্তু একটা 80 লক্ষের গ্যাপ রয়ে গেছে। এই যে 50 লক্ষ বাদ গেছে সেটা কিন্তু ওই সংখ্যাটার নিচে রয়েছে। এখানে ওই ভদ্রলোক যে ডেটা দিয়েছেন 679 জনের মধ্যে 80 জন মৃত ভোটার 11.78% এবং 679 জনের মধ্যে 50 জন শিফটেড বা ডুপ্লিকেট ভোটার সেটা 7.5%, দুটো করলে হচ্ছে 20%। এবং দেখুন 7 কোটি 60 লক্ষ ভোটারের মধ্যে 6 কোটি ভোটার যদি ভোট দেন সেটাও কিন্তু ওই 20% গ্যাপে আসছে। অর্থাৎ 20% এই যে ডেটাটা, এটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো, এটা কিন্তু রীতিমতো ক্যালকুলেশন বিগড়ে দেওয়ার মতো। এবার এই জায়গা থেকে আপনাদের ইলেকশন কমিশনের একটা তথ্য দেখায় যেখানে আপনাদের ব্যাপারটা অঙ্কটা বুঝতে আরও সুবিধা হবে। উত্তর কলকাতায় সমীকরণ বদলে যাবে, একটি লোকসভায় এত মৃত ভোটার কমিশনের কল্পনারও বাইরে। এটা হচ্ছে খবরের হেডলাইন। এবার খবরের ডিটেলসে আসছি, সেখানে মৃত কত, ডিলিটেড কত, শিফটেড কত, ইত্যাদি ইত্যাদি করে একদম ওই লাস্ট লাইনটা ভালো করে দেখুন, যেটা আমি ইয়েলো কালারের মার্ক করে দিয়েছি, যেখানে এই রিপোর্ট বলছে, ইলেকশন কমিশনের দেওয়া রিপোর্ট বলছে, অর্থাৎ কলকাতা উত্তরের প্রতিটি বিধানসভায় গড়ে 50,000 করে ভোটার কমে যেতে পারে। 50,000 একটা ম্যাসিভ নাম্বার। এবার এই জায়গাটা যদি সত্যি কমে যায় তাহলে উত্তর কলকাতার একবার ছবিটা দেখুন। আমি 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে বিধানসভা ধরে ধরে ইলেকশন কমিশনের যে ডেটা সেটা আপনাদের দেখাচ্ছি। চৌরঙ্গী বিধানসভা, যেখানে তৃণমূল কংগ্রেসের সুদীপ ব্যানার্জি পেয়েছেন 55,000 ভোট এবং বিজেপির তাপস রায় পেয়েছেন 40,386 ভোট। এখানে দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 15,000। যদি 50,000 ভোটার ডিলিটেড হয়ে যায় তাহলে এই চৌরঙ্গীর অবস্থা কী হবে? এন্টালি
83,446, 83,500 মতো সুদীপ ব্যানার্জি পেয়েছেন। তাপস রায় পেয়েছেন 54,137, অর্থাৎ ওই 30,000-এর কাছাকাছি ডিফারেন্স। আবারও 50,000 ডিলিটেড হলে এন্টালির অবস্থাটা কি দাঁড়াবে? বেলেঘাটাতে 92,000 পেয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, 46,000 পেয়েছেন তাপস রায়, 50,000 ভোটার ডিলিট হচ্ছে। এই বেলেঘাটা আসনও কিন্তু তৃণমূলের জন্য নড়বড় করতে শুরু করবে। জোড়াসাঁকো 41,983, 42,000 মতো পেয়েছে, 49,000 পেয়েছেন তাপস রায়। জোড়াসাঁকোতে অলরেডি লিড আছে, কিন্তু সেখান থেকেও 50,000 ভোটার ডিলিট হতে পারে। শ্যামপুকুর 48,000 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, 49,000 ভোট পেয়েছে বিজেপি, তাহলে সেখানেও 50,000 ডিলিট হচ্ছে। মানিকতলা 66,964, 67,000 মতো ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, 63,389 ভোট পেয়েছে বিজেপি। এবং কাশীপুর বেলগাছিয়া 65,137 ভোট পেয়েছে তৃণমূল, 57,869 ভোট পেয়েছে বিজেপি। প্রত্যেকটা উত্তর কলকাতার প্রত্যেকটা আসনের সমীকরণ কিন্তু বদলে যাবে যদি ওই 50,000 যে ডুপ্লিকেট ভোট রয়েছে, যে মৃত ভোট রয়েছে, যে শিফটেড ভোট রয়েছে, যেগুলোকে ডিলিট করা হয়নি, তাহলে বুঝতে পারছেন কি অবস্থা শুধু কলকাতা উত্তরের হবে। এবার কলকাতা দক্ষিণের চিত্রটাও আপনাদের দেখায়, এটাও কিন্তু ইলেকশন কমিশন সূত্রে আসছে। এখানে আবারও ডিটেলস অফ রিপোর্ট দিয়েছে করে, যেখানটা ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি সেখানটা দেখুন। কলকাতা দক্ষিণে বিধানসভা পিছু প্রায় 25 থেকে 27,000 ভোটারের নাম বাদ যেতে পারে। তাহলে দক্ষিণ কলকাতার চিত্রটা কি দাঁড়াবে? দক্ষিণ কলকাতার চিত্রটাও কিন্তু মারাত্মক হবে। এখানে কসবা বা কলকাতা বন্দর বা বালিগঞ্জ, মানে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত জায়গা, সেই জায়গাগুলো কিন্তু যথারীতি তৃণমূলের দিকেই থাকবে। কিন্তু বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, ভবানীপুর, রাসবিহারী, এগুলো সমস্ত কিছু কিন্তু তৃণমূলের হাতের বাইরে চলে যেতে পারে। কিভাবে? দেখুন, কসবাতে বিজেপি ভোট পেয়েছে 71,000 মতো, আর তৃণমূল ভোট পেয়েছে 1,18,000 মতো। তো সেখান থেকে যদি 25,000 ভোট বাদ যায়, তাহলে ওই 98,000 মতো আসছে বা 96,000 মতো আসছে তৃণমূলের। এই আসন তৃণমূলের পক্ষেই থাকবে। কিন্তু বেহালা পূর্ব বিজেপি পেয়েছে 81,899, আর তৃণমূল পেয়েছে 97,125। 25 থেকে 27,000 যদি এখান থেকে বাদ যায়, তাহলে সেই সংখ্যাটা চলে আসছে 72-73,000। বিজেপি কিন্তু এখানে লিডে চলে যাবে। বেহালা পশ্চিম বিজেপি ভোট পেয়েছে 81,013, তৃণমূলের ভোট 96,209। এখান থেকেও যদি 25,000 মতো ভোট বাদ যায়, 70,000-এর কাছাকাছি চলে আসবে। এই আসন কিন্তু বিজেপির দিকে ঢলে পড়বে। ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, সেখানেও দেখুন 54,000 ভোট পেয়েছে বিজেপি, আর 62,000 ভোট পেয়েছে তৃণমূল। এখানেও যদি 25 থেকে 27,000 ভোট কমে, কি খেলাটা হবে বুঝতে পারছেন? বা রাসবিহারী 56,000 ভোট পেয়েছে বিজেপি, 57,000 ভোট পেয়েছে তৃণমূল। এখানেও 25 থেকে 27,000 ভোটার যদি কমে যায়, অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? ইকুয়েশনটা কি দাঁড়াবে? অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিধানসভায় ছত্রে ছত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ডিলিটেড, এই ডুপ্লিকেট, এই ফেক ভোটার একটা ব্যাপক পরিমাণে আছে। এবং সেখানে যে ডেটাতে দেখালাম 5 জন, 6 জন, 7 জন, 1 জন, 9 জন, এই করে কিন্তু দেখানো হচ্ছে। অর্থাৎ কোর যে ফেক ভোটটা, যে জালি ভোটটা, সেই ভোটটাকে কিন্তু এখনো ধরে রাখা হয়েছে। এবং সেই সংখ্যাটা আবারও বলছি, 7,66,00,000-এর 20% যদি হয়, মিনিমাম 1.5 কোটি। এবং তার মধ্যে এই যে 50 লক্ষ ধরেছে, এটাকে যদি অ্যাড করি, তাহলে সেই সংখ্যাটা 1,80,00,000 থেকে 2 কোটির কাছাকাছি যেতে পারে। এই সংখ্যা যদি আসে, অ্যাটলিস্ট 1.5 কোটি যতক্ষণ না ক্রস করছে, ততক্ষণ কিন্তু এসআইআর প্রসেস সাকসেসফুল এই কথাটা বলা যাবে না। এইবার আর একটা মারাত্মক জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে, আপনারা দেখেছিলেন যে কদিন আগেই হইচই হয়েছিল। আসলে বেসিক্যালি তো এরা অশিক্ষিতের দল, সেই জন্য একদম ওই গায়ের জোরে সমস্তটা করতে গিয়ে 2,208টা বুথ বেরিয়ে পড়েছিল, পোলিং স্টেশন বেরিয়ে পড়েছিল, যেখানে একজনও কেউ মারা যায়নি। অমরত্বের লোভে যে কেউ ওই বুথে গিয়ে নাম তোলাতে পারে। কিন্তু সেই জায়গাটা যে মুশকিল হয়ে গেছে, বুমেরাং হয়ে গেছে, ইলেকশন কমিশনের চোখে পড়ে গেছে, সেই জন্য তড়িঘড়ি সেখানে কিন্তু কিছু চেঞ্জেস করা হয়েছে। এবং পরের দিনই 24 ঘন্টার মধ্যে আমরা দেখলাম সেই সংখ্যাটা কমে দাঁড়ালো 480, এবং তারও 24 ঘন্টা কাটলো না, সেই সংখ্যাটা কমে দাঁড়ালো 29। অর্থাৎ ওই 1 জন, 2 জন, 5 জন করে তাদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে, শিফটেড দেখিয়ে দেওয়া হয়েছে, করে ফর্মগুলো জমা দিয়ে দেওয়া হচ্ছে। মানে কি পরিমাণ খেলা চলছে। কিন্তু এ তো গেল এক তরফের খেলা। অন্য তরফের খেলা ইলেকশন কমিশন, তারা কি সত্যি সত্যি এই খেলাটাকে ধরতে পারছে? এবং এই খেলাটাকে কি তারা শেষ পর্যন্ত ভঙ্গুল করতে পারবে? এইটা কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ইলেকশন কমিশন পারবে কি পারবে না, সেটা তো ওই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ যখন ফাইনাল রোলটা বেরোবে, তখন আমরা বুঝতে পারবো। কিন্তু ইলেকশন কমিশন যে চেপে ধরেছে, এবং ওই যে প্রজেনি প্রসেসের কথাটা বলছি, সেটা এবার ঢুকবো, কিন্তু তার আগে দেখাই যে ইলেকশন কমিশন কিভাবে চেপে ধরছে। ইলেকশন কমিশন আচমকা রাজ্যে হাজির কমিশনের 3 অফিসার পৌঁছে যাচ্ছে সোজা ভোটারদের কাছে,
এবং এই যে 3 জন দিল্লি থেকে হাই লেভেল অফিসার এসছেন, এদের কোনো ইনফরমেশন এখানকার ইলেকশন কমিশন অফিসের কাছেও নেই। এরা সরাসরি যাচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি চেক করার জন্য, বোঝার জন্য, আপাতত কলকাতায়, কিন্তু গোটা রাজ্য জুড়েই এরা ঘুরবেন। কবে কোথায় যাচ্ছেন কারোর কাছে কোনো ইনফরমেশন নেই। এরা সরাসরি গিয়ে এসআইআর প্রসেসটা চেক করতে চাইছেন, সত্যি সত্যি কী খেলা হচ্ছে, কি জায়গাটা হচ্ছে। এবং সেই খেলাটার পর আপাতত যেটার জন্য প্রস্তুতি চলছে, যেটার জন্য কোমর বেঁধে ইলেকশন কমিশন নেমেছে, তারা বুঝতে পারছে যে এই ফর্ম ফেরত আসার পর কিন্তু মূল কাজটা, মূল দায়িত্বটা হবে যেখান থেকে এই ফেক ভোটার, মৃত ভোটার, শিফটেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, এইগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, এগুলোকে ডিলিট করতে হবে। এবং সেটার জন্যই কিন্তু প্রজেনি ম্যাপিং শুরু হচ্ছে। কি এই প্রজেনি ম্যাপিং? প্রথমেই আপনাদের কথা মাথায় আসবে, দেখুন এবারের ভোটার তালিকায় যে এসআইআর হচ্ছে সেখানে 3টে পদ্ধতিতে নাম তোলা হচ্ছে। নাম্বার 1 পদ্ধতি হচ্ছে যাদের 2002-এর তালিকায় ছিল। নাম্বার 2 পদ্ধতি হচ্ছে যাদের নিজেদের নাম ভোটার তালিকায় ছিল না, কিন্তু তাদের পরিবারের সদস্য অর্থাৎ বাবা হন, মা হন, দাদু হন, ঠাকুমা হন, তাদের নাম ছিল, তাদের বেসিসে এইখানে নাম তুলছেন। এবং 3 নম্বর হচ্ছে যাদের নিজেদের নামও ছিল না, বাপ ঠাকুরদার নামও ছিল না, তারা বলছেন যে তা সত্ত্বেও তারা ভারতীয় এবং তাদের নামটা ওঠা উচিত। এই 3টে প্রসেস চলছে। এবার অবভিয়াসলি যাদের নাম 2002-এর তালিকায় ছিল না, যাদের পরিবারের নাম ছিল না, অর্থাৎ 3 নম্বর ক্যাটাগরি, তারা হিয়ারিংয়ে আসবেন। সেই হিয়ারিং নিয়ে আমি আলাদা এপিসোড করবো, সেখানেও অনেক বড় খেলা হবে বা সেখান থেকে অনেক কিছু ডিলিট হওয়ার জায়গাটা রয়েছে। এই প্রজেনি ম্যাপিংটা হচ্ছে যারা নিজেদের নাম না থাকায় বাপ ঠাকুরদার নাম বা মা বা ঠাকুমার নাম ব্যবহার করে নামটা তুলছেন, এটাকেই প্রজেনি ম্যাপিং বলা হচ্ছে। আর এই জায়গাটাতেই সব থেকে বড় খেলা হবে বলে এখন ধরার চেষ্টা করছে ইলেকশন কমিশন। কেন, কোথায় ধরা হচ্ছে? দেখুন এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু বিধানসভা প্রায় এবং সবগুলি হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা, যেগুলোকে পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম, সেখানে দেখা হচ্ছে যে এই প্রজেনি ম্যাপিং কোথায় বেশি হচ্ছে। এবার ধরুন একটা পরিবার, তাদের পরিবারের 1জন সন্তান বা 2জন সন্তান বা 3জন সন্তান এরকম থাকবেন, এবং তাদের নাম ওই 2002-এর তালিকায় ছিল না, তারা এখন 2025-এর এসআইআর এসে নাম তুলবেন। এটা খুব স্বাভাবিক প্রসেস। কিন্তু যদি দেখা যায় একটা পরিবারের 7জন 8জন সেখানে নাম তুলিয়ে ফেলছেন, তখন কিন্তু সেটা সন্দেহের তালিকায় আসবে। এবং তার থেকেও বড় কথা, একটা বুথ রয়েছে, সেই বুথে 50% মানুষ বা 60% মানুষ তাদের অবভিয়াসলি 2002-এর তালিকায় থাকা উচিত। 40% to 50% মানুষ তারা নতুনভাবে নাম তুলবেন এবং তাদের বাপ ঠাকুরদার নাম ইউজ করে তারা তুলতে পারেন, সেটার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু সংখ্যাটা যদি তার থেকে বেশি হয়, তখনই কিন্তু সন্দেহের আওতায় চলে আসছে যে এই বুথে এত সংখ্যা বাড়লো কী করে। সেই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং 2 নম্বর আর একটা ফ্যাক্টর হচ্ছে যে 2002-এ যাদের নাম ওঠেনি তাদের ম্যাক্সিমাম বয়স তখন 17 বছর হওয়া উচিত। কেননা 17 বছরের বেশি হলেই কিন্তু তাদের নামগুলো 2002-এর তালিকায় উঠে যাওয়া উচিত। 18 বছর যাদের, তাদের নাম উঠে গেছে। তাহলে 17 বছর 2002-এ যাদের বয়স, তাদের বয়স এই 2025-এ এসে 40 বছরের কাছাকাছি হচ্ছে, 40 বছর বয়স হচ্ছে। সেই অবস্থায় যদি কারোর নাম এই মাঝপথে উঠে থাকে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু কারোর বয়স যদি 50, 55, 60, 65 হয়, তখন সেটা সন্দেহের জায়গায় থাকছে। এরকম যাদের নাম বয়স রয়েছে, যাদের ওই নামটা ওঠেনি 2002-এর তালিকায়, এখন বয়স 60 বছর বা এখন বয়স 45 বছর, তারা কিন্তু প্রত্যেকে সন্দেহের তালিকায় রয়েছে। এবং যে বুথ থেকে এরকম ডেটা পাওয়া যাবে, সেইটাকে অনেকটা খতিয়ে দেখা হবে। এবং সবথেকে বড় যে জায়গাটাকে দেখছে ইলেকশন কমিশন, সেটা হচ্ছে 50খানা বিধানসভা, যেটাকে ম্যাপ করে ফেলা হয়েছে, সেখানে বিশেষ নজর দেওয়া হয়েছে। কেননা এখানে 50%-এর উপরে নাম বেড়েছে, যেখানে কোথায় 66%, 70%, 78% অব্দি নাম পাওয়া গেছে যাদের 2002-এ ওই বিধানসভায় নামই ছিল না বা তাদের পরিবারের কারোর নাম ছিল না। তাদের সেই সংখ্যাটা যেখানে এই রকম হুড়মুড়িয়ে বেরিয়েছে, সেই বিধানসভাগুলো কিন্তু বিশেষ নজরে থাকছে। অর্থাৎ এই যে ভোটার লিস্ট ফেরত এসেছে, এই যে এনুমারেশন ফর্ম ফেরত এসছে এবং সেখানে ড্রাফট রোলে একটা বড় অংশের নাম উঠে যাবে, তার মানেই যে সেটা একদম স্বচ্ছ তালিকা হচ্ছে না, এই জায়গাটা কিন্তু ইলেকশন কমিশনও বুঝতে পেরে গেছে। আর সেই জন্য এই 1.5 থেকে 2 কোটি নাম বাদ যেতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে খুঁটিয়ে এই সন্দেহের জায়গাগুলো তারা দেখতে চাইছে এবং তারপর অ্যাবসলিউটলি সেই জায়গাটা নিশ্চিন্ত হওয়ার পরই তাদের নাম কিন্তু ফাইনাল তালিকায় উঠবে। সেই প্রিপারেশন কিন্তু তৈরি হয়ে গেছে। অর্থাৎ যে কথাটা আমি বলে আসছিলাম এসআইআর প্রসেস নিয়ে, যে এই এনুমারেশন ফর্ম বিলি করা এবং সেই ফর্মটাকে রিসিভ করা, এইখানে এসআইআর প্রক্রিয়ার অ্যাকচুয়ালি কিছুই হয়নি।
ইভেন 5 to 10% কাজও হয়নি, যেটাকেই সব থেকে বড় প্রসেস বলা হয়েছিল। এই ফর্মটা ফেরত যাওয়ার পর যে প্রসেসিংটা হবে, যে এআই দিয়ে স্ক্যানিংটা হবে, যে প্রজেনি ম্যাপিং হবে, এই সমস্ত পদ্ধতি যে ইসিআই করবে এবং সেখানে বিরোধী দলগুলো যে ভূমিকা নেবে, যে কোথায় জল মেশানো হয়েছে, কোন পার্টিকুলার বুথটাকে চেক করতে হবে, কোন বিধানসভাটাকে স্ক্রুটিনির আন্ডারে আনতে হবে, সেটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এবং সেই সমস্ত কিছু করে যদি আলটিমেটলি ওই সংখ্যাটাকে রিচ করা না যায়, অর্থাৎ ওই 1.5 থেকে 2 কোটির কাছাকাছি নাম যদি বাদ দেওয়া না যায়, তাহলে এই যে ফেক ভোটার রয়েছে, এই যে জালি ভোটার রয়েছে, এই জায়গাটা পুরোপুরি ব্যর্থ হবে। তাই 50 লক্ষ নাম বাদ গেছে, ইয়েস ইটস আ গুড নিউজ, বাট এটা এখনও অবধি যেটা মেন ফেক ভোটার রয়েছে সেই জায়গাটাকে টাচ করেনি, এমনই কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন পুরো জিনিসটা নিয়ে? সত্যিই কি ইলেকশন কমিশন পারবে ওই সংখ্যাটাকে রিচ করতে? আর যদি না পারে, এসআইআর প্রসেসকে কি সত্যিই সাকসেসফুল বলা যাবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।